ওকে, আর্টিকেলস কি এটা আমরা জানি সবাই। এন দা কে আমরা আর্টিকেল বলি। এখন এই আর্টিকেলস গুলার সংজ্ঞা আমরা সবাই জানি, এবং এই আর্টিকেলস এর অপর একটা নাম আছে, সেটা কি তোমার ডিটারমিনার বলা হয়। এদেরকে ডিটারমিনার বলা হয়। এগুলা মডিফায়ার হিসেবে কাজ করে। খুব মজার ব্যাপার হলো, আমার আর্টিকেল গুলা অ্যাডজেক্টিভেরও কাজ করে। এরা নাউনকে কি করে, কোয়ালিফাই করে, মডিফাই করে। নাউন অর্থাৎ আর্টিকেল বসে কোথায়, সব সময় কোথায় বসে, নাউনের আগে, মনে রাখবে সব সময় নাউনের আগে বসে। হ্যাঁ, নাউনের আগে, এবং নাউনকে মডিফাই করার জন্যই আর্টিকেলের জন্য। ঠিক আছে। এবং যেহেতু কোয়ালিফাইং পাওয়ার আছে, এদের তোমার মডিফাই করার ক্ষমতা আছে, এই জন্য এদের আরেকটা নাম হলো ডিটারমিনার্স। ডিটারমিনার্স ডিটারমাইন করে যায়, নির্দেশ করে। এটা নির্দিষ্টভাবে নির্দেশ করে, আবার কখনো কখনো অনির্দিষ্টভাবে নির্দেশ করে। যে কারণে আর্টিকেল কে তোমার আর্টিকেলস যে আছে আমাদের এ এন ডি, এই তিনটা এদেরকে তোমার ডিটারমিনার্স বলা হয়। এরা মডিফায়ার হিসেবে কাজ করে। এরা তোমার নাউনকে কোয়ালিফাই করার ক্ষমতা রাখে, এবং নাউনের পূর্বে বসে, সাধারণত নাউনের পূর্বে বসে। ঠিক সাধারণত নাউন পূর্বে বসে। নাউন ব্যতীত কখনোই তোমার আর্টিকেল ব্যবহার হয় না, মনে রাখতে হবে। অন্য কোনো পার্ট অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না, তোমরা জানো। এবার এই খুব মজার একটা ব্যাপার জেনে নিই, যে আমাদের যে আর্টিকেলস আমরা জানি এ এন দি, এই তোমার এ এন, এই যে দি কোত্থেকে উৎপত্তি হয়েছে, আমরা একটু অরিজিন সম্পর্কে জানবো। অরিজিন অফ আর্টিকেলস, অরিজিন মানে উৎপত্তি, উৎস, কোথা থেকে জন্ম, এমন টা জানবো। দেখো, এই যে এ এবং এন এর জন্ম হচ্ছে ওয়ান থেকে। ওয়ান মানে এক, এ মানেও এক, এন মানেও এক, তোমরা জানো। খেয়াল করে দেখো যে এখানে তোমার হ্যাঁ, খেয়াল করে দেখো, ওয়ান, ওয়ান শব্দটা থেকে হলো প্রনাউন্সিয়েশনের সুবিধার জন্য, ঠিক আছে, উচ্চারণের সুবিধার জন্য তোমার এন হয়ে গেছে। এন থেকে কি হয়ে গেছে, এ হয়ে গেছে। ওয়ান এন এ, অর্থাৎ ওয়ান থেকে এ এন এর উৎপত্তি হয়েছে। এখন বলবা ওয়ান আর ওয়ান থেকে এন কেন হলো? খেয়াল করে দেখো যে তোমার ভাষা কি কার জন্য, মানুষের জন্য তো নাকি, ভাষা মানুষের জন্য। উচ্চারণের সুবিধার কারণে বাংলার মধ্যে যেরকম অনেকগুলা তোমার নিয়ম আছে, ইংলিশেও এরকম প্যাটার্ন আছে। প্রনাউন্সিয়েশনের সুবিধার জন্য, সাউন্ডের সুবিধার কারণে ওয়ান থেকে এন হয়েছে, এই এন থেকে এ হয়েছে, এটা উচ্চারণের সুবিধার জন্য হয়েছে। আচ্ছা, আর তোমার দা এর জন্য হয়েছে কোত্থেকে, দ্যাট থেকে। দ্যাট থেকে দা হয়ে গেছে, এটা উচ্চারণের সুবিধার জন্য। তো এটা মজার একটা বিষয় আমরা জানলাম, যে তোমার আর্টিকেলস যে আমরা পড়ি এ এন, দা অর দি, তোমরা নিশ্চয়ই জানো যে দি, টি এইচ ই এর উচ্চারণটা কখনো দা হয়, কখনো দি হয়। এটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবা, যে তোমার যে ওয়ার্ডের পূর্বে তোমার টি এইচ ইটা বসে, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি তোমার ই হয়, ভাওয়েল হয়, তখন টি এইচ এর উচ্চারণটা হয় দ। আর যখন কনসোনেন্ট হয়, তাহলে এর উচ্চারণটা হয় দি। যেমন দি কাউ, নট দা কাউ, দি কাউ। বাট তোমার বলতে হবে দা অরেঞ্জ, এরকম তোমরা একটু জেনে থাকবে। ওকে, আমরা নেক্সটে যাই। দেখো, আর্টিকেলস দুই প্রকার আমরা জানি, ইনডেফিনিট আর্টিকেল, এটা হলো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট শব্দটার অর্থ হলো নির্দিষ্ট, সুনির্দিষ্ট, শব্দটার অর্থই হলো নির্দিষ্ট। ডেফিনিট শব্দের অর্থ হলো নির্দিষ্ট। আর ইনডেফিনিট অর্থ হলো কি, এটা অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ ডেফিনিট। তাহলে কি হবে, অনির্দিষ্ট। সহজ কথা, তার মানে সংজ্ঞা আমরা পেয়ে গেছি যে ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল সংজ্ঞা কিন্তু শব্দের যে অর্থ, এটা জানলে কিন্তু বোঝা যাচ্ছে যে ইনডিফিনিট আর্টিকেল আমরা জানছি এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে, কারণ এগুলো অনির্দিষ্ট করে বোঝায়। ইনডেফিনিট শব্দটার অর্থ হলো অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট ভাবে ব্যক্তি, বস্তু এবং প্রাণীকে বোঝায়, এই জন্য এদেরকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। আমি শর্টলি এগুলো বলে যাচ্ছি, কারণ এগুলো তোমরা সবাই জানো। আমি আবার এক নজরে অল্প করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, খুব মজার ব্যাপার হলো, এখানে লেখা আছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এন বসে। এন অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন
হতে হবে, এরকম নাউনের পূর্বে এন বসে। ঠিক আছে? তো এখন সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন কি এগুলো তোমরা নিশ্চয়ই জানো, যে তোমার গণনার উপর ভিত্তি করে নাউন হলো দুই ধরনের। একটা হলো তোমার, এটা হলো তোমার কি গণনার উপর ভিত্তি করে, বচনের উপর ভিত্তি করে। এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। ওকে, এটা তো আমরা জানি নাউনের প্রকার ভেদ না, নাউনকে আমরা তোমার বচনের উপর ভিত্তি করে সিঙ্গুলার প্লুরাল বলতে পারি। আর তোমার এর গণনার উপর ভিত্তি করে নাউন হলো দুই প্রকার, একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। তোমরা জানো যে কিছু কিছু নাউন আছে যেগুলো তোমার গণনা করা যায়, ওদেরকে বলা কাউন্টেবল নাউন। যেগুলো কিছু নাউন আছে যেগুলো গণনা করা যায় না, ওটাকে বলে আনকাউন্টেবল নাউন। শব্দটার মধ্যেই আমরা এর সংজ্ঞা বুঝে পাচ্ছি, সবই আমরা এগুলো জেনে থাকি, তোমরা জেনে থাকবে। অর্থগত দিক থেকে কিন্তু এ এন এর পার্থক্য নাই। আমরা আগে বলেছি ওয়ান মানে এক, এন মানে এক, এ মানে এক। ওয়ান থেকেই এন এবং এর উৎপত্তি হয়েছে ধাপে ধাপে, আস্তে আস্তে। সুতরাং এগুলো অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহারের দিকে পার্থক্য রয়েছে। এ এবং এন এর ব্যবহারগত তফাৎ রয়েছে। আচ্ছা, যেমন হি বট এ পেন, দ্য বয় টুক অ্যান এগ। আচ্ছা, এই পেনের পূর্বে এ বসেছে আর এগের পূর্বে এন বসেছে। তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে তোমার কনসোনেন্ট আর ভাওয়েল এর উপর ভিত্তি করে তোমার এ এন এর ব্যবহারটা পার্থক্য হয়। আসলে কনসোনেন্ট এবং ভাওয়েল যে লেটারের উপর ভিত্তি করে কিন্তু ইউজ হয় না। তোমাদের একটা গোপন তথ্য দেই, সেটা হলো যে আসলে সাউন্ডের উপর নির্ভর করে হলো এ বা এন এর ব্যবহারটা হয়। অর্থাৎ সাউন্ড, ভাওয়েল সাউন্ড যদি হয় তখন ওই লেটারটা যদি তোমার সাউন্ডটা যদি ভাওয়েল হয়, সাউন্ডের সাথে সম্পৃক্ত, লেটারের সাথে নয়। সহজ কথা, এগ, এখানে ই আমরা জানি এটা তোমার লেটারও ভাওয়েল, সাউন্ডও ভাওয়েল। সুতরাং এটা কোনো সমস্যা না। কিন্তু যদি বলা হয় তোমার হর্স, হর্সের পূর্বে কি হবে? এ হর্স, কিন্তু এন অনেস্ট। একটু খেয়াল করে দেখো, এন অনেস্ট, এইচ কিন্তু ঠিকই আছে, অনেস্টের স্পেলিং এ এইচ ও এন এস টি, অনেস্ট। আর তোমার হর্সে এইচ ও আর এস সি, হর্স। এটা খুব মজার একটা ব্যাপার যে তোমরা সাধারণত যে আম, যে জিনিসটা হয়তো জেনেছো যে তোমার কনসোনেন্ট এবং ভাওয়েল যদি লেটারটাকে তোমরা করো, বিবেচনায় নাও, লেটার না, আসলে তুমি বিবেচনায় নিবা হলো সাউন্ড। সাউন্ড আর লেটার এক না, বর্ণ আর ধ্বনির মধ্যে তফাৎ আছে। ঠিক আছে? একটা লেখ্যরূপ আর একটা হলো কথ্যরূপ। তোমরা বাংলা ওইগুলো জেনে থাকবা। তো সুতরাং এখানে হর্সের পূর্বে কি হয়ে গেল? এ হর্স। আর তোমার অনেস্টের পূর্বে কি হয়ে গেল? এন হয়ে গেল। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে খেয়াল করে দেখো, অনেস্টের পূর্বে এন হয়ে গেল কেন? এইচ তো আমরা জানি এইচ হলো তোমার কনসোনেন্ট, কিন্তু এখানে এটা সাউন্ডটা আসতেছে না, এইচ এর সাউন্ডটা আসছে না, আসতেছে ও ভয়েলের সাউন্ডটা। দ্যাটস ওয়াই এখানে তুমি স্বাভাবিকভাবে যদি তোমার বোঝার চেষ্টা করো যে সাউন্ডের উপর ডিপেন্ড করে তোমার এ এন এর ব্যবহারের পার্থক্য হয়। লেটার তো আছেই, লেটারের পাশাপাশি সাউন্ড হলো মূল ফ্যাক্টর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি যে ক্লাসের কোনো জায়গায় কারো যদি তোমার কোনো শব্দের কোনো তোমার অস্পষ্টতা থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমার ক্লাসের সময়ই নিজ দায়িত্বে তোমার করবা, আনমিউট করে আমাকে বলবো স্যার এই জিনিসটা বুঝিনি, তাহলে আর সমস্যা হবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। তাহলে দেখো, ডেফিনিট আর্টিকেল কাকে বলে? যে বলেছি ডেফিনিট শব্দের অর্থ হলো নির্দিষ্ট, যা নির্দিষ্ট করে বোঝায় তাকে বলে তোমার ডেফিনিট আর্টিকেল। কোনো নাউনকে যখন নির্দিষ্ট করে বোঝানোর জন্য টিএইচ এর ব্যবহার যখন আমরা করি, তখন এই যে টিএইচ কে বলা হচ্ছে, যেহেতু টিএইচ ই এই দি অর দা যেটাই বলো, এটা যখন কোনো নাউনের পূর্বে বসানোর পরে সেটা নির্দিষ্ট করে বোঝায়, তখন
এই জন্য এটাকে, যেহেতু এটা বুঝে, এই জন্য এটাকে তোমার ডেফিনিট আর্টিকেল বলে। ওকে, আচ্ছা, খুব একটা বিষয় হলো যে ইনডিফিনিট আর্টিকেল তোমার সবসময় সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে বসে। আর ডেফিনিট আর্টিকেল আমরা জানি দাকে ডেফিনিট আর্টিকেল বলে। এই দাটা তোমার সিঙ্গুলার নাউনের পূর্বে বসতে পারে, প্লুরাল নাউনের পূর্বেও বসতে পারে, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে তোমার দা বসতে পারে। যদি যদি বলা হয় তোমার, আমরা এইভাবে বলতে পারি যে তোমার আই আই হ্যাভ এ পেন, এখানে দেখো এ পেন, এটা তোমার পেনটা দেখো সিঙ্গুলার। কিন্তু যদি বলা হয় দা দা পেন ইজ মাইন, কলমটি আমার, পরবর্তীতে যদি বলি আমরা কলমগুলো আমার, দা পেন্স আর মাইন, দা পেন্স আর মাইন, তার মানে কি হয়ে গেল, পেনের পূর্বে, খেয়াল করো, পেনের পূর্বে আমরা দা ইউজ করতে পারলাম, আবার পেন্সের পূর্বে আমরা দা ইউজ করতে পারলাম। কিন্তু কখনোই বলা যাবে না যে তোমার আই হ্যাভ এ পেন্স, বলা যাবে না। পেন্স প্লুরাল, এর পূর্বে কখনো এ ইউজ করা যাবে না। এটা তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা জানলাম যে ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে ডেফিনিট আর্টিকেল বসতে পারে, আর ইনডেফিনিট আর্টিকেল অফ এ এবং এন এই দুইটা অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করতে হবে। এটা সাধারণ নিয়ম, আর ব্যতিক্রম তো আছে। ব্যতিক্রম তো অনেক ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসতে পারে, ওটা হলো ব্যতিক্রম নিয়ম। ওকে, এবার আমরা ইউজেস অফ এ এন্ড এন এর ব্যবহারটা জানবো। ইউজেস অফ এ এন্ড এন, এ এবং এন এর ব্যবহার জানবো। তো সাধারণত আমরা জানি যে কনসোনেন্ট থাকলে পরে তার পূর্বে তোমার সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে, আর ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে। এটা আমরা জানি, এটা কঠিন কিছু না, এটা আমরা যেটা জানি খুব ইজিলি আমরা করে যাচ্ছি। যদি শব্দের, এবং এই যে এই জায়গাটাতে আমি বলেছি সাউন্ডটা ফ্যাক্টর, একদিকে লেটার, আবার ওই লেটারের সাউন্ডটা আবার কি হওয়া লাগবে, সাউন্ডটাও ভাওয়েল হওয়া লাগবে। সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে আর কি। ওকে, লেটারের পাশাপাশি সাউন্ডও হওয়া লাগবে, এই বিষয়টাই কিছুক্ষণ আগে আমি বলেছি। যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তার যদি উচ্চারিত হয় তার পূর্বে, যে আমরা বলেছি কিছুক্ষণ আগে এটা, যেমন এ হর্স, হর্সের এইচটা উচ্চারণ হচ্ছে, তার মানে কি ইজ কনসোনেন্ট। আচ্ছা, কিন্তু যদি বলা হয় এন অনেস্ট ম্যান, এই যে কিছুক্ষণ আগে যেটা উদাহরণ দিয়েছি, এন আওয়ার, দেখো এখানে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, আওয়ার ও ও অর্থাৎ এইচ ও দুইটা মিলে এখানে তোমার সাউন্ড হচ্ছে কি ও, ও সাউন্ড হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে তোমার সাউন্ড, যেহেতু ভাওয়েল, মনে রাখবা এই সাউন্ডের কথা মনে রাখলে আর সমস্যাটা হয়, তখন আর লেটার দেখা লাগবে না, ভুলে যাবে না, এলোমেলো লাগবে না। এন আওয়ার সাউন্ডটা কি ও, এইচ ও দুটোর সাউন্ড হয়ে গেছে ও, সহজ কথা। আর এখানে এ হর্স, এখানে এইচ এর উচ্চারণটা দেখো এইচই আছে, দ্যাট মিন্স এটা কনসোনেন্ট, এটা চেহারাতেও কনসোনেন্ট আবার সাউন্ডেও কনসোনেন্ট, সো কোনো ঝামেলা নেই। ওকে, শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসে। ওকে, যেমন তোমার দেখো, যেমন এ ইউই, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল, এ ইউনিক পজিশন, ইউনিক, ইউ এর উচ্চারণটা যখন ইউ এর মতোই হচ্ছে, তখন তার পূর্বে তোমার এন না বসে কি বসতেছে এ। ওকে, কিন্তু তোমার ইউ থাকার পরে, যেমন যদি বলা হয় আই নিড অ্যান আমব্রেলা, আমব্রেলার স্পেলিং এর ইউ এম তোমরা জানো, তাহলে ফার্স্ট লেটারটা আছে কি ইউ, ইউ এর তোমার সাউন্ডটা কেমন হয়ে গেল আয়ের মতো, সহজ কথা মনে রাখার উপায় আর কি। ইউ এর উচ্চারণটা যখন আয়ের মতো হবে তখন তার পূর্বে এন বসবে, ইউ এর উচ্চারণটা যখন ইউ এর মতোই হবে তখন তার পূর্বে এ বসবে। ওকে, ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে মনে রাখতে হবে, ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে এন বসে। যেমন এন ওপেন ফিল্ড, এন ওপেন হার্ট সার্জারি, এন অপেরা,
অ্যান অরেঞ্জ, বেশি বেশি উদাহরণ করবো, তাহলে আর মনে রাখতে হবে যে আমি যে খুব দ্রুত তোমার নিয়মগুলো শেষ করতেছি কেন, নিয়ম কখনো মুখস্থ করে তুমি এগুলো মনে রাখতে পারবে না। এটা তুমি দক্ষতা অর্জন করবা, এটা ইউজেস এর উপরে, প্র্যাকটিসের উপরে। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি উদাহরণ তুমি করবা, তত ইজিলি তোমার বিষয়গুলো তোমার মনের মধ্যে গেঁথে যাবে এবং ব্যবহার করাটা জরুরি। ঠিক আছে? তোমার দৈনন্দিন জীবনে যে আমরা ইংলিশ ইউজ করি, বা হচ্ছে তোমার সাপোজ তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, প্যারাগ্রাফের মধ্যেও তো তুমি তোমার নাউনের ব্যবহার করছো, আর্টিকেলের ব্যবহার করছো, সেখানেও খেয়াল করো যে আমি যে রুলগুলো পড়ছি ওটা ঠিক আছে কিনা। ওই রুলগুলা এটা এটা এখানে কেন কেন এখানে এই ইউজ করছি, কেন এন ইউজ করছি, কেন দা ইউজ করছি। এটা প্র্যাকটিস যখন করবা তুমি, সেটা প্যাসেজে হোক অথবা হচ্ছে স্পোকেনে তুমি যখন কথা বলো, তখনও খেয়াল করে দেখো তুমি আর্টিকেল কিন্তু ইউজ করছো, তাহলে ওই আর্টিকেল গুলো কেন ইউজ করছো, কারণটা কি, ওটা একটু যদি চিন্তা করো, তাহলে আর আর্টিকেলস আলাদাভাবে পড়ার দরকার হবে। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে আমার ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ান যুক্ত যে শব্দ, ওয়ান যুক্ত যত শব্দ আছে, যে এই শব্দগুলার পূর্বে কি বসবে, এ বসবে। যেমন এ 1 টাকা নোট, 1 টাকার নোট। এ ওয়ান আইড ম্যান, এক চোখওয়ালা মানুষ। এরকম যে ব্যক্তির একটা চোখ আছে তাকে বলা হচ্ছে এ ওয়ান আইড ম্যান। এই দেখো এ বসেছে, কারণ ওয়ান, ওয়ান যুক্ত যত ওয়ার্ড আছে, এবং নরমালি এই শব্দগুলা তোমার ই হয়, কম্পাউন্ড ওয়ার্ড হয়। যেমন দেখো 1 টাকা, এ দেখো হাইফেন, মাঝখানে হাইফেন আছে। 1 আইড, এ দেখো হাইফেন আছে। 1 আইড, শুধু ওয়ান না, ওয়ানের সাথে আরো তোমার ওয়ার্ড থাকবে, এবং ওটা এই ধরনের ওয়ার্ডকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। এই কম্পাউন্ড ওয়ার্ড সাধারণত থাকবে। ওকে, আচ্ছা, আমাদের 3 মিনিট পরে কেটে যাবে, লাইন ডিসকানেক্টেড হয়ে যাবে। তোমরা আবার ওই একই লিংক ইউজ করে জয়েন করবে, গ্রুপ থেকে যে লিংকটা দিয়েছি ওই একইভাবে আবার জয়েন করবে। 3 মিনিটের মতো সময় আছে, কেটে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট। আমরা যে তোমার সংক্ষিপ্ত যে শব্দগুলো আছে, যেটাকে আমরা তোমার অ্যাব্রিভিয়েশন বলি, বা এটার আরেকটা নাম আছে অ্যাক্রোনিম, এদেরকে বলা হয় অ্যাক্রোনিম। যেমন এফসিপিএস, বিএ, এমএ, এফসিপি, তোমার এফআরসিএস, এই ধরনের এমএ, এই ধরনের শব্দগুলোকে বলা হয় অ্যাক্রোনিম, বা আমরা অন্যভাবে বলতে পারি অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত শব্দ। এই অ্যাক্রোনিমাস ওয়ার্ড অর অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে, এদের প্রথম অক্ষর তোমার ভায়োলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে। খুব মজার ব্যাপার, উচ্চারিত হলে, এই যে এখানে সাউন্ডের কথা বলা হয়েছে, যে কথা এর আগে আমি বলেছি, সাউন্ড হলো ফ্যাক্ট, লেটার ডাজন্ট ম্যাটার, লেটার নয়, সাউন্ড হলো ফ্যাক্ট। হ্যাঁ, এটা মাথায় রাখবে যে তোমার বলেছে ভায়োলের মতো উচ্চারিত হবে, তার মানে কি, সাউন্ড, উচ্চারণ, প্রনাউন্সিয়েশন, সাউন্ড, ধ্বনিটা কেমন, এটা হলো ফ্যাক্টর। যেমন এম এ, এম, এম লেটারটা যে আমরা জানি এটা কনসোনেন্ট, কিন্তু সাউন্ডটা কি, এম উচ্চারণ করতে গেলে আমাদের লিখতে হবে কি, এ এম, দুটা মিলে কি হয়ে গেল, এম। তোমরা নিশ্চয়ই জানো যে 21টা কনসোনেন্ট আছে, ওই 21টা কনসোনেন্টের সাথে কোনো না কোনো ভাবে ভাওয়েল জড়িয়ে আছে। ভাওয়েল ব্যতীত কনসোনেন্ট উচ্চারণ করা যায় না। ঠিক আছে, হয় তোমার কনসোনেন্টের ওই কনসোনেন্ট যে লেটারটার কথা বলছি, ওই লেটারের তোমার শুরুতে ভাওয়েল থাকবে অথবা শেষে থাকবে। যেমন এম, এল, এম, এন, খেয়াল করে দেখো এ উচ্চারণ, এ আসতেছে, এটা কি, এটা ভাওয়েল। কিন্তু যদি বলা হয় বি এ, বি, বি উচ্চারণ করলে আমরা বিটাকে যদি ইংলিশে যদি লিখি তাহলে কেমন হবে, বি আই অথবা বি ই। তার মানে কি, আই এবং ইটা কোথায় চলে গেল, শেষে, শুরুতে না। অর্থাৎ বি এর পরে, বি এর আগে না, বিই অথবা বি আই। খেয়াল করো, বি উচ্চারণ করতে গেলেও ভাওয়েল লাগবে, কিন্তু এই ভাওয়েল গুলো কখনো কখনো সামনে থাকে, কখনো কখনো উচ্চারণটা শেষে হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে তোমার ভাওয়েলের মতো যে লেটারটা, লেটারের শুরুতে যদি সাউন্ডটা ভাওয়েলের মতো হয়, তখন
তার পূর্বে এন বসবে, যেমন এম এ, এম এম উচ্চারণ করতে দেখো এ এম দিলে এম এম হয়। এফ, অন্য পরের কি আছে এটা দরকার নাই, এ যে এম এ দেখবো না আমরা, এফ আর সি এস এর পরে যে শুধু এফ দেখবো, আর সি এস কি আছে পরের দিকে, কোন ওয়ার্ড আছে আর কোন লেটার আছে এটা আমরা দেখবো না, শুধুমাত্র ফার্স্ট লেটারটা খেয়াল করলেই হবে। ফার্স্ট লেটার দেখো এফ, এফ উচ্চারণ এ এফ মিলে হলো এফ, ঠিক তেমনি এফ আর সি এস বলো। কিন্তু বি এ উচ্চারণ করতে গেলে দেখো বিই বানান যদি করি আমরা, তাহলে কি হবে বিই অথবা বিআই যেটাই বলো, তখন কেমন হবে? তখন এই বি উচ্চারণ করতে গেলে ব, এই যে বা, এই যে তোমার এটা সাউন্ডটা কি শুরুতে কনসোনেন্ট, এই কারণে এখানে বি এর পূর্বে এ হয়েছে, আর এফ সি পি এস এর পূর্বে এন হয়েছে, বা এম এর পূর্বে। আমি শুরু করছি, আশা করি বুঝতে পেরেছো। এবার এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে তোমার ইনডেফিনিট আর্টিকেল এ বা এন বসে। যেমন এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল। আচ্ছা, এখানে এই এ ডগ বলতে মনে রাখতে হবে এক জাতীয় সকলকে, এই কথাটার মানেটা কি? এক জাতীয় সকলকে বলতে বোঝানো হচ্ছে তোমার ওই জাতির মতো, অর্থাৎ যত কুকুর আছে, কুকুরের যত প্রজাতি আছে সকল কুকুরকে বোঝানো হচ্ছে এখানে। তাহলে এখন এই জাতীয় তোমার নাউনের পূর্বে এ বা এন আমরা ইউজ করব। এখন তোমার এক্ষেত্রে মনে রাখতে হবে যে অর্থ যখন তুমি করবা, অর্থের ক্ষেত্রে খেয়াল করো তখন এই এর অর্থ আসে না। যেমন এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, এখানে বলা যাবে না যে একটি কুকুর একটি তোমার বিশ্বস্ত প্রাণী, বলা যাবে না। এখানে তোমার এই প্রথম যে এটা ইউজ করেছে, ডগ এর পূর্বে এ যে ইউজ করেছে, এই এর অর্থ করা যাবে না, বলতে হবে যে তোমার কুকুর বিশ্বস্ত প্রাণী, কুকুর বিশ্বস্ত প্রাণী, অথবা কুকুর একটা বিশ্বস্ত প্রাণী, এটা বলা যেতে পারে। একটা কুকুর একটা বিশ্বস্ত প্রাণী এরকম বলা যাবে না, খুব মজার একটা ব্যাপার। বাংলা তোমার যখন ট্রান্সলেশন করতে বলা হবে, তুমি বলা হবে যে কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, ট্রান্সলেট করো, তখন শুধু বলা যাবে না ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, কারণ ডগটা হলো তোমার কাউন্টেবল নাউন এবং এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো আমরা এর আগেই জেনেছি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই ইউ মাস্ট হ্যাভ টু ইউজ এ অর এন, ইউজ করতেই হবে, যেহেতু এটা তোমার সিঙ্গুলার কমন নাউন এবং এটা কাউন্টেবল নাউন। তো সুতরাং তোমার এই ক্ষেত্রে এই যে নিয়মটা পড়ছো, এই জাতীয় নিয়মের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা তোমার এক জাতীয় সকলকে বোঝানোর ক্ষেত্রে যে নাউনের পূর্বে আমরা এ বা এন ইউজ করব, ওই এ বা এন এর অর্থ আসবে না। আমরা নরমালি জানি এ বা এন এর অর্থ হলো একটি, এখানে বলা যাবে না যে একটি কুকুর হয় বিশ্বস্ত, একটা বিশ্বস্ত প্রাণী, এরকম না, বলতে হবে কুকুর বিশ্বস্ত, কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, এটা বলতে পারো কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। খেয়াল করে দেখো, তার মানে কি সকল এক জাতীয় সকলকে বোঝানোর ক্ষেত্রে তোমার এই ধরনের সেন্টেন্স যখন তুমি করবা, এটা একদম, এটাকে ইচ্ছা করলে আমরা অন্যভাবে লিখতে পারি, দ্য ডগও বলতে পারি, দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, এরকমও বলা যাবে, ওই যে জাতি অর্থে বললাম। অর্থাৎ কুকুর বিশ্বস্ত প্রাণী এর ইংলিশ আমরা বিভিন্ন তোমার বিভিন্ন ভাবে, তিন ভাবে করতে পারি, তিনটা সেন্টেন্স আকারে করতে পারি। এটা নিয়ে তোমাদের গন্ডগোল হয়, অনেকে বুঝতে অসুবিধা, তোমার অসুবিধা হয়। সেটা হলো দেখো, এটাকে বলতে পারি যে এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, এটা যেমন কারেক্ট। আবার আমরা বলতে পারি দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, এটাও আমরা বলতে পারবো। তখন কি, তখন এর অর্থ কিন্তু বলা যাবে না কুকুরটি একটি বিশ্বস্ত প্রাণী, এরকম না, কুকুরটি নয়, বলতে হবে কুকুর, কারণ এটা জাতীয় অর্থে ইউজ হবে। আবার ইচ্ছা করলে আমরা কি করতে পারি, তোমার যেহেতু সিঙ্গুলার হিসেবে ইউজ করেছে, কিন্তু প্লুরাল হিসেবে যখন আমরা ইউজ করব, তখন তার আমরা বলতে পারি এরকম যে তোমার ডগস আর ফেইথফুল অ্যানিমেলস, এরকম বলতে পারি, ডগস আর ফেইথফুল অ্যানিমেলস। তখন আমরা বলা যাবে না দা ডগস আর ফেইথফুল অ্যানিমেল, এরকম না, ডগস আর ফেইথফুল অ্যানিমেল। A dog is a faithful animal. The dog is a faithful animal.
অথবা আমরা বলতে পারি ডগস আর ফেথফুল অ্যানিমালস। তখন কিন্তু এ এন এর ব্যবহার আমরা করলাম না। এই তিনটা সেন্টেন্স বলেছি, তিনটার অর্থই হলো কুকুর একটি বিশ্বস্ত প্রাণী বা কুকুর বিশ্বস্ত প্রাণী, কুকুর বিশ্বস্ত প্রাণী এরকম অর্থ। একইভাবে an ant is industrious, একই অর্থে এখানে একটি পাখি, একটি তোমার পিঁপড়া নয়, পিঁপড়া পরিশ্রমী, পিঁপড়া পরিশ্রমী। এটাকে আমরা বলতে পারি the ant is industrious, অথবা বলতে পারি ants are industrious, ants ও বলতে পারি। তখন তোমার ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ইউজ করার সুযোগ নেই, কারণ ants প্লুরাল, প্লুরাল কমন নাউনের পূর্বে এ বা এন কখনোই বসবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ওই নাউনের পূর্বে তোমার ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বসে। এটা আমরা জানি অনির্দিষ্ট অর্থে যখন ইউজ করা হবে, যেমন হি বট অ্যান আইসক্রিম, সে একটা আইসক্রিম কিনেছিল বা কিনলো, যেটাই বলবো, সে একটা আইসক্রিম কিনলো। তাহলে একটা আইসক্রিম, তার মানে কি তোমার আইসক্রিমের নামের কথা বলে নাই, সুনির্দিষ্ট কোন আইসক্রিমটা কিনেছে এটাও কিন্তু বলে নাই, বলে নাই যে ও তোমার অন্য কোন কোম্পানির, কোন কোম্পানির আইসক্রিম কিনেছে এটাও বলে নাই, বলেছে যে সে একটা আইসক্রিম কিনেছে, এতটুকুই। এটা দ্বারা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। কিন্তু যদি বলা হয় সে তোমার আইসক্রিমের বিভিন্ন কোম্পানি যে আছে, পোলার আইসক্রিম আছে, আরো নানান ধরনের আইসক্রিম আছে, সুনির্দিষ্ট ভাবে যখন বলা হবে তখন ওটা তোমার ই থাকবে না, তখন ওটা কমন নাউন না, তখন ওটা কি হয়ে যাবে, প্রপার নাউন হিসেবে ইউজ হয়ে যাবে। যদি বলা হয় পোলার, পোলারটা কি, পোলার এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, একটা নাম, ওটা একটা, ওটা আইসক্রিমের নাম, তার মানে কি ওটা প্রপার নাউন হিসেবে ইউজ হবে। আইসক্রিম তো আরো আছে, নানান ধরনের কোম্পানির আইসক্রিম আছে। ঠিক তেমনি একইভাবে আই লিভ ইন এ টাইনি রুম, আমি একটা ছোট্ট ঘরে বাস করি, একটা ছোট্ট ঘরে, ওই ঘরটা অনির্দিষ্ট, একটা ছোট্ট ঘরে, তো ঘরের ঘরের আর অন্য কোনো পরিচয় এখানে জানা যাচ্ছে না, একটা ঘরে, একটা ছোট ঘরে, তো এই জন্য এটা অনির্দিষ্ট অর্থে ইউজ হচ্ছে। ওকে, এবং এক্ষেত্রে মনে রাখবা যে তোমার এর অর্থ পাবা, এর অর্থ করতে পারবা, এর অর্থ হবে একটি। ওকে, দা সেম, এ সার্টেন ইত্যাদি হ্যাঁ অর্থ প্রদান যখন করবে সিঙ্গুলার নাউনের পূর্বে এ এন বসবে। যেমন ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার, অর্থাৎ হওয়ার কথা ছিল এরকম যে ক্রিমিনালস আর দ্য সেম ক্যারেক্টার, অপরাধীরা একই চরিত্রের হয়, এরকম অর্থে দা সেম এর পরিবর্তে আমরা বলতে পারি এ ইউজ করতে পারি, এ বা এন ব্যবহার করতে পারি। ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার এর মানে হলো অপরাধীরা একই চরিত্রের। ঠিক আছে, তারপর তোমার দে আর, দেখো আমরা বলতে পারি দে আর ম্যান অফ, দে আর ম্যান অফ এ প্রফেশন, তারা একই পেশার লোক, তারা একই পেশার লোক। অর্থাৎ আমরা এটাকে দুই ভাবে লিখতে পারি, দে আর দা, আমরা বলতে পারি দে আর দা, জয়েন করে কিন্তু ওকে, দে আর ম্যান অফ দা সেম প্রফেশন বলতে পারি, অথবা বলতে পারি দে আর ম্যান অফ এ প্রফেশন, দা সেম এর পরিবর্তে আমরা এ প্রফেশন বলতে পারি, দা সেম প্রফেশনের পরিবর্তে এ প্রফেশন। ওকে, আচ্ছা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি কানেক্টেড আছো? দুই একজন একটু সাউন্ড করো। জি স্যার। জি ওকে, স্যার। ঠিক আছে, এখন ইয়ে করো, মিউট করে ফেলো। ওকে, কখনো কখনো প্রিপজিশন অর্থে এ ব্যবহার হয়, এই ধরনের প্রিপজিশনকে বলা হয় ডিসগাইজ প্রিপজিশন, ছদ্মবেশ ধারণকারী প্রিপজিশন। ডিসগাইজড অর্থ হলো ছদ্মবেশী, ছদ্মবেশী। যেমন দ্য কিং ওয়েন্ট অন হান্টিং, দ্য কিং ওয়েন্ট অন হান্টিং, রাজা শিকারে গেল। অর্থাৎ হওয়ার কথা অন হান্টিং, এই অনের পরিবর্তে আমরা এই অনটা
উচ্চারণের সুবিধার জন্য এই অন প্রিপজিশনটা উচ্চারণের সুবিধার জন্য কি হয়ে গেছে, এ হয়ে গেছে। অর্থাৎ আসলে কিন্তু এখানে এই এটা প্রিপজিশন, আসলে এটা এখানে আর্টিকেল নয়, এখানে তোমার এটা হলো একটা প্রিপজিশন। এখন বলবা এ কেমনে প্রিপজিশন? এই যে অন উচ্চারণের সুবিধার জন্য অনটা হয়ে গেছে এ, উচ্চারণের জন্য এটা হয়েছে, উচ্চারণের সুবিধার জন্য এটা হয়েছে। কিন্তু এটা তো আমরা জানি একটা আর্টিকেল, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, যে কারণে হলো এই ডিসগাইজ প্রিপজিশন টাও অনেক সময় আর্টিকেলের মধ্যে দিয়ে দেয়। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, প্লুরাল নাউনের পূর্বে ফিউ, লিটল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে এ বসে। যেমন হি আর্নস এ লট অফ মানি, দ্য ফ্রেজ, এই ধরনের ফ্রেজ এ ফিউ, এ লিটল, এ গুড মেনি, এ লট অফ, এ গ্রেট মেনি, এ গুড ডিল অফ, সবগুলোর অর্থ হলো অনেক, প্রচুর। এগুলো হলো ফ্রেজ। কিছু কিছু ফ্রেজ আছে তোমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ফ্রেজগুলোর মিনিং বুঝে তোমার ওটা মনে রাখার চেষ্টা করতে হবে, ফ্রেজগুলা সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন এ লট অফ ফ্রেজ, তিনটা ওয়ার্ড মিলে এই যে শব্দগুচ্ছ, এটা হলো ফ্রেজ। ঠিক তেমনি এ লিটল, এখানে এ লিটলটা একটা ফ্রেজ। এই ফ্রেজগুলোর মধ্যে আপনা আপনি কি থাকে, স্বভাবতই আর্টিকেল থাকে। সো এই আর্টিকেলগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সংখ্যাবাচক যে এক্সপ্রেশন আছে, যেমন কাপল, ডজন, স্কোর, স্কোর মানে হলো 20, 100, 1000, মিলিয়ন, এদের পূর্বে তোমার এ বসে। যেমন হি আর্নস এ 100 টাকা, দেখো হি আর্নস এ 100 টাকা এ ডে, সে দিনে 100 টাকা ইনকাম করে, আয় করে। দে সল্ড এ ডজন পেন্স, তারা 1 ডজন কলম বিক্রি করলো। at least a million of people, অর্থাৎ এই যে দেখো মিলিয়ন, ডজন, তারপর তোমার 100, এই যে সংখ্যাবাচক যে শব্দগুলো আছে, এক্সপ্রেশন গুলো আছে, এদের পূর্বে তোমার সাধারণত এ বসে। এক্সক্লেমেশন বোঝাতে তোমার হোয়াট, হাউ, সাচ, এদের পরে এ বা এন বসে। এগুলো একটু মনে রাখতে হবে। যেমন সাচ এ লং কিউ, হোয়াট এ প্রিটি গার্ল, হাউ নাইস এ বার্ড, এদের পরে ইউজ হয়েছে হোয়াট, হাউ। কিছু কিছু ফ্রেজের মধ্যে স্বাভাবিকভাবেই তোমার এন বসে। যেমন ইন এ বডি, ইন এ হারি, ইন এ নাটশেল, ইন এ ফিক্স, ইন এ টেম্পার, টু টেক এন ইন্টারেস্ট, এগুলোর মধ্যে দেখো তোমার ফ্রেজগুলোর ভিতরেই এ আছে। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর, নট, এই যে প্রভৃতি যদি ইউজ হয়, তখন সেই নাউনের পূর্বে এ বা এন বসে। যেমন গালিভার্স ট্রাভেলস ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং বুক। এখানে একটু বুঝার বিষয় হলো, আমরা সাধারণত জানি যে তোমার আর্টিকেল বসে নাউনের পূর্বে, কিন্তু প্র্যাকটিসে গিয়ে দেখো যে যদি বলা হয় তোমার হি ইজ এ গুড বয়, আমি একটা সেন্টেন্স বলছি, ইজি একটা সেন্টেন্স, হি ইজ এ গুড বয়, একটু খেয়াল করে দেখো, হি ইজ এ গুড বয়, এটা বসেছে গুড এর আগে। গুডটা কি নাউন? অবশ্যই না, গুডটা হলো অ্যাডজেক্টিভ। তার মানে কি, তো এখন তোমার এই অ্যাডজেক্টিভের পূর্বেও আর্টিকেল বসেছে। কখন বসবে? শুধু তোমার অ্যাডজেক্টিভের পূর্বে বা অন্য কোনো পার্ট অফ স্পিচের পূর্বে তোমার আর্টিকেল কখন বসবে? যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে অবশ্যই কি থাকবে? নাউন থাকবে। যেমন দেখো, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড ম্যান। খেয়াল করো, এই যে বয়, ম্যান, এগুলো কি নাউন। তো এদের পূর্বে কি বসেছে? অ্যাডজেক্টিভ বসেছে। তার মানে এই অ্যাডজেক্টিভের জন্য কিন্তু আর্টিকেলটা বসে নাই, চেহারায় বসেছে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল, কিন্তু আসলে এই আর্টিকেলগুলো মূলত বয় বা ম্যানকে মডিফাই করার জন্যই বসেছে। তাহলে আমরা সচরাচর জানি ধাপে ধাপে হলো সেন্টেন্স গুলো এরকম যে সাধারণত যদি বলা হয় হি ইজ এ ম্যান, দেখো এখানে কোনো মডিফায়ার ইউজ করা হয় নাই, কোনো অ্যাডজেক্টিভ ইউজ করা হয় নাই, ভার্ব ইউজ করা হয় নাই, হি ইজ এ ম্যান। তাহলে এই ম্যানটা হলো নাউন, নাউনের পূর্বে দেখো এ আছে, এটা হলো সাধারণ নিয়ম। তারপরে আমরা বলতে পারি হি ইজ এ গুড ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। খেয়াল করো, তাহলে এই যে এ গুড ম্যান, এটা বসলো গুড এর আগে, তাহলে তোমার
আমরা সচরাচর জানি যে নাউন ব্যতীত অন্য কোনো পার্ট অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু এখানে গুডটা তো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসলো। আবার হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্টের পূর্বে এন বসলো। অনেস্ট তো আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে তো আর্টিকেল বসার কথা না, এখানে কেন বসেছে? কারণ এই অ্যাডজেক্টিভের পরে নাউন আছে। এই অ্যাডজেক্টিভটা কেন বসানো হয়েছে? ওই নাউনটাকে মডিফাই করার জন্য, নাউনটাকে কোয়ালিফাই করার জন্য, অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য কিন্তু অনেস্ট বা গুড ওয়ার্ডগুলা, কোয়ালিফাইং ওয়ার্ডগুলা বসেছে। তাহলে এখানে একটু ব্যতিক্রম, সেটা কি দেখো, Gulliver's Travels is quite an interesting book. Gulliver's Travels নামক যে বই আছে, এই বইটা তোমার is quite an interesting book, আসলেই চমৎকার একটা বই, পুরোপুরি একটা আনন্দদায়ক বই, মজার একটা বই। তাহলে এখানে এই যে কোয়াইট, এই কোয়াইট ওয়ার্ডটা, এই যে আমরা পড়েছি কোয়াইট, মেনি, রাদার, এই সমস্ত তোমার ওয়ার্ড যখন থাকবে তখন তোমার এগুলা কিন্তু কি তোমার তোমরা মডিফায়ারের মধ্যে পড়েছো ইন্টেন্সিফায়ার, ঠিক আছে? কোয়াইটটা কিন্তু ইন্টেন্সিফায়ার হিসেবে ইউজ হয়। ওকে, তাহলে দেখো কোয়াইট অ্যান ইন্টারেস্টিং বুক, খেয়াল করে দেখো, ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং বুক। এই যে অ্যান ইন্টারেস্টিং বুক, তো আমরা তোমার এই কোয়াইটের পরে এন বসেছে, আর এটাও বোঝার দরকার নাই, তুমি স্বাভাবিকভাবেই বুঝো, এটা কোয়াইটেরও মূল কথা না, তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারবা অ্যান ইন্টারেস্টিং বুক, এই যে ইন্টারেস্টিং এর পূর্বে এন বসেছে, সহজ কথা, তুমি কোয়াইট না দেখলেও চলবে, ঠিক আছে? যেমন মিস্টার খান ইজ রেদার এ জেন্টলম্যান, এখানে রেদার মূল কথা নয়, যে এখানে যে গ্রামার তুমি বুঝতে গেলে তোমার কাছে এলোমেলো লাগবে, দরকার নেই। এই যে এইটা তোমার রুলটা, এটা তুমি সাধারণ রুলও পেয়ে যাবে। মিস্টার খান ইজ রেদার এ জেন্টলম্যান, তো জেন্টলম্যান আমরা জানি জেন্টলম্যান এটা নাউন, তো এর পূর্বে তোমার আর্টিকেল বসেছে, স্বাভাবিক নিয়মেও তোমরা এই নিয়মটা যদি তোমার কাছে এলোমেলো লাগে, সাধারণ নিয়মেও এটা বুঝতে পারবে। অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু এগুলো যদি থাকে, এগুলো ইন্টেন্সিফায়ার, এদের পরে এন বসে। যেমন দিস ইজ টু সিরিয়াস এ ম্যাটার, দিস ইজ টু সিরিয়াস এ ম্যাটার ফর হিম টু ওভারলুক। খেয়াল করে দেখো, টু সিরিয়াস এ ম্যাটার, মনে রাখতে হবে সো, টু, এটা স্ট্রাকচারই আছে, টু সো, টু এই টাইপের স্ট্রাকচার আছে সেন্টেন্স প্যাটার্ন। তাহলে তোমার এদের পরে অ্যাডজেক্টিভ থাকবে, এবং এদের এই অ্যাডজেক্টিভের পরে দেখো এ বসেছে, যেমন টু সিরিয়াস এ ম্যাটার, সিরিয়াসটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসেছে। আর আমরা সাধারণ নিয়মও আমরা বুঝতে পারবো, এটা ম্যাটার একটা নাম, দেখো এর পূর্বে সাধারণভাবে আমরা আর্টিকেল ইউজ করব এ, যেহেতু এটা সিঙ্গুলার। ঠিক একই ভাবে আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, সো ইউজফুল এ মেটাল, এই মেটালটা নাউনের পূর্বে এ বসেছে। সাধারণ নিয়মও কিন্তু তুমি এই নিয়মগুলা আলাদাভাবে পড়ার দরকার নেই। তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহার হয়, এর পূর্বে এ বা এন বসে। যেমন নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা তার যে আদর্শ আছে, আদর্শের দিক থেকে বলা যেতে পারে যে কার মতো? আব্রাহাম লিঙ্কনের মতো। নেলসন ম্যান্ডেলাকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করা হচ্ছে, সুতরাং এই যে আব্রাহাম লিঙ্কনের পূর্বে তোমার এন ইউজ হচ্ছে, এটা ব্যতিক্রম ব্যবহারের, মনে রাখতে হবে। আমরা জানি প্রপার নাউনের পূর্বে কখনোই তোমার সাধারণত প্রপার নাউনের পূর্বে সাধারণত তোমার এ বা এন কিংবা দা এগুলো ইউজ হয় না। সহজ কথা, প্রপার নাউনের পূর্বে ব্যক্তির নাম, এটা কি প্রপার নাউন, প্রপার আব্রাহাম লিঙ্কন এটা প্রপার নাউন। তো এখন প্রপার নাউনের পূর্বে তো সাধারণত কি বসে না, আর্টিকেল বসে না। বাট এখানে তুলনা করা অর্থ বোঝাচ্ছে বিধায়, যখন তুলনা করা বোঝাবে তখন তোমাকে এই যার সাথে তুলনা করা হবে তার পূর্বে এ বা এন আর্টিকেল ইউজ করতে হবে, এবং সেটাই করা হয়েছে। একইভাবে পরের লাইনটা এরকম, আই সি ইউ আর এ ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ আমার দৃষ্টিতে তুমি কি, তোমার কবিতার যে ধরন, কবিতার যে বৈশিষ্ট্য, লেখনীর যে ক্ষুরধার, এটা ওয়ার্ডসওয়ার্থের মতো, আমি তোমাকে তোমার মধ্যে ওয়ার্ডসওয়ার্থ খুঁজে পাচ্ছি, এরকম আর কি। তাহলে ওয়ার্ডসওয়ার্থ এটা প্রপার নাউন, এটা কবির নাম, জানো নিশ্চয় ওয়ার্ডসওয়ার্থ।
ওয়ার্ডসওয়ার্থ কবির নাম, এটা ব্যক্তির নাম, এটা প্রপার নাউন। তো প্রপার নাউন এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, এখানে কেন বসেছে? তুলনা বোঝাচ্ছে। আমি তুলনা করছি, আমি তোমাকে ওয়ার্ডসওয়ার্থের সাথে তুলনা করছি, এই জন্য অর্থাৎ যার সাথে তোমাকে তুলনা করছি, যার সাথে তুলনা করা হবে তার পূর্বে আর্টিকেল এভাবে ইউজ করতে হবে। এটা বিশেষ নিয়ম, সাধারণ নিয়ম না। অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন রূপে ইউজ হয়, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হয় না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো নিশ্চয়ই জানো, যে নাউনগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যেমন বিউটি, মানে অর্থ হলো সৌন্দর্য, সৌন্দর্য কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা জাস্ট আমার অনুভবের দ্বারা বুঝে নিতে হবে। সবই জানো, তারপরে আমরা একটু ইয়ে করে নিচ্ছি। তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা জানি, যে তোমার তাহলে যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন তোমার সৌন্দর্য, সততা, মহত্ব, এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য বলা হয় এদেরকে। ওকে, তোমরা সবাই জানো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন রূপে ইউজ হয়, তখন তার পূর্বে এ বা এন বসে। তাহলে মনে রাখতে হবে যে এগুলো হলো বিশেষ ব্যবহার। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে নরমালি তোমার কোনো আর্টিকেল বসে না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা যখন কমন নাউন হিসেবে ব্যবহার হবে, তখন তার পূর্বে এ বা এন বসবে। আমরা আগেই বলেছি যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে তোমার এ বা এন বসে। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটা দেখি। যেমন হেলেন ওয়াজ বিউটি, অর্থাৎ এখানে যেটা হয়েছে যে এখানে অর্থ এরকম করা যাবে না যে তোমার হেলেন তোমার একজন সৌন্দর্য ছিলেন, এরকম বলা যাবে না। অর্থটা হবে এরকম, অর্থাৎ হেলেন হেলেন এতটাই সুন্দরী ছিলেন যে তাকে পুরা সৌন্দর্যের সাথে তুলনা করা হচ্ছে। হেলেন নিজেই একটা মানে সৌন্দর্যের প্রতিমূর্তি, এই জন্য এখানে এই বিউটিটা কমন নাউনের কাজ করছে। ওকে, অর্থাৎ হেলেন ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি, এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা ছিল। এই এটার পরিবর্তে আমরা ইউজ করতে পারি হেলেন ওয়াজ এ বিউটি, হেলেন নিজেই অর্থাৎ এতটাই সুন্দরী ছিলেন যে তাকে সৌন্দর্যের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে আমরা জানি বিউটিটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু এখানে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমার কমন নাউন রূপে ইউজ হয়েছে বিধায় আমার এখানে বিউটির পূর্বে এ বসেছে। এই ধরনের আরো অনেক ব্যবহার আছে। মেনি এবং সাচের পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে এদের পূর্বে এ বা এন বসে। ওকে, সিঙ্গুলার কমন নাউন মেনি এবং সাচের পরে, যেমন মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। মজার ব্যাপার হলো যে আমরা নরমালি জানি মেনি এর পরে তোমার প্লুরাল নাউন বসে, যেমন মেনি বয়েজ, মেনি গার্লস, মেনি স্টুডেন্টস, এরকম। কিন্তু এই ধরনের ব্যতিক্রম ব্যবহারগুলো পরীক্ষায় আসে সাধারণত, দেখে নিব আমরা যখন প্র্যাকটিসে যাব, যখন প্যাসেজ সলভিং এ যাব, তখন গিয়ে দেখবা যে এই নিয়মগুলো বেশি আসে। মেনি এর পরে আমরা সাধারণত জানি মেনি প্লুরাল নাউনের পূর্বে ইউজ হয়, মেনি স্টুডেন্টস, মেনি বয়েজ, মেনি বেঞ্চেস, মেনি ফন্টস, এরকম হয়। কিন্তু মেনি এর পরে যখন তোমার সিঙ্গুলার নাউন থাকবে, যেমন বয়, এর এর মাঝখানে যখন গ্যাপ থাকবে, তখন বুঝতে হবে এখানে আমার আর্টিকেল এ বসবে। বয় যদি থাকে এ বসবে, বা তোমার অরেঞ্জ থাকলে তখন এন বসবে, এ বা এন বসবে, সহজ কথা। মেনি এর পরে গ্যাপ, গ্যাপের পরে যদি সিঙ্গুলার কমন নাউন থাকে, তখন এই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসবে। আশা করি বুঝতে পেরেছো। এবং মনে রাখবা এখানে তোমার খুব মজার ব্যাপার হলো যে যেহেতু সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? টু বি ভার্ব, বা যে ভার্বে আমরা ইউজ করি না কেন, এটা কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হওয়া সত্ত্বেও অর্থটা তোমার যখন করব আমরা, তখন সিঙ্গুলার অর্থ প্রকাশ পাবে না। মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এর অর্থ হলো অনেক ছেলেই
তোমার সভায় বা মিটিং এ উপস্থিত ছিল। অনেক ছেলেই মিটিং এ উপস্থিত ছিল, অনেক ছেলেই, এরকম অর্থ প্রকাশ পাবে। বলা যাবে না যে অনেক একটা ছেলে এরকম ভার্বাল মিনিং করা যাবে না। ওকে, তারপর মিস্টার, মিসেস, মিস, হ্যাঁ এদের পূর্বে এ বসে, যেমন এ মিস্টার রহমান কল্ড এট মাই অফিস। অর্থাৎ মনে রাখবা, যখন মিস্টার, মিসেস, ঠিক আছে, হ্যাঁ এদের, আচ্ছা আমাদের আর 10 মিনিট সময় আছে। 10 মিনিট পরে আমাদের কি হয়ে যাবে, আমরা শেষ করে দিতে যাচ্ছি আর কি। দেখো, মিস্টার, মিসেস, মিস এদের পূর্বে এ বসে, যেমন এ মিস্টার রহমান কল্ড এট মাই অফিস। কল্ড এট, কল এট, কল অন, কল এট এর অর্থ হলো তোমার গিয়ে সাক্ষাৎ করা বা আসা, সহজ কথা। ঠিক আছে, আমার অফিসে এসেছিল। এখানে কল মানে ডাকা, ওরকম অর্থ প্রকাশ পাচ্ছে না, এটা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব। কল এট, কল এট মানে হলো গিয়ে সাক্ষাৎ করা, বা এটাকে অন্যভাবে বলা যায় আশা। যেমন তাহলে এর অর্থ কি দাঁড়ালো, যে আমার মিস্টার রহমান নামক একজন, ঠিক আছে, এই মিস্টার রহমান মানে হলো মিস্টার রহমান নামক একজন, রহমান সাহেব নামক একজন, রহমান নামক একজন ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল, এরকম। এ মিসেস শামিমা, সহজ কথা। মিস্টার, মিসেস এগুলো হলো ওই যে নামের অর্থে যখন ইউজ হবে, নামের অর্থে, যে এক আননোন কোন ব্যক্তিকে যখন তুমি রিফার করবা, ডিফাইন করবা, ডিটারমাইন করবা, তখন তার পূর্বে এ বায়ান বসবে। এ মিসেস শামিমা sought his help। এ মিসেস শামিমা মানে কি, শামিমা নামক একজন ভদ্র মহিলা তার সাহায্য প্রার্থনা করেছিল। নামে একজন মানে কি, অনির্দিষ্ট, নির্দিষ্ট নয়। কিন্তু এটা প্রপার নাউন হিসেবে যখন ইউজ হবে সচরাচর, তখন তো এর পূর্বে এ বা এন বসবে না বা কোনো আর্টিকেল বসবে না। ওকে, এবার আমরা একটু জানার চেষ্টা করবো কোথায় কোথায় এ বা এন বসে না। অমিশন অফ এ এন, কোথায় কোথায় এ এন কে বাদ দিতে হয়, ওমিট করতে হয়। খাবারের পূর্বে এন বসে না, এগুলো একটু মনে রাখতে হবে। মিলস শব্দটা যখন বোঝাবে, মিলস অর্থাৎ খাবার যখন বোঝাবে, যেমন হলো ব্রেকফাস্ট, ঠিক আছে, লাঞ্চ, ব্রেকফাস্ট, সাপার, এগুলো কি খাবারের নাম না? এদের পূর্বে এ বা এন বসে না, তবে এদের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ যদি থাকে, তখন তোমার তাদের ওই খাবারের নামের পূর্বে এ বা এন বসবে। যেমন কখনোই বলা যাবে না উই হ্যাভ এ ব্রেকফাস্ট এট 7 AM। পুরো সমস্যা নেই। সকাল, কিছু বলবা কেউ? জাহিদুল, না হয় মিউট করে ফেলো। বলো, কেউ কিছু বলতে চাইলে বলো। ওমিশনটা বুঝি না স্যার, ওমিশনটা কি স্যার, এটা বুঝি নাই স্যার। অমিশন মানে হলো বাদ, বাদ দেয়া, ছেড়ে দেয়া, আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এরকম। কোথায় কোথায় বসবে না, সহজ কথা। অমিশন অফ এ অর এন, অর্থাৎ এ এবং এন কোথায় কোথায় বাদ দিব, কোথায় কোথায় এ এন বসবে না, সহজ কথা, ঠিক আছে। ওকে, দেখো, কখনো এভাবে বলা যাবে না উই হ্যাভ এ ব্রেকফাস্ট এট 7 AM। সকাল 7টায় আমরা নাস্তা করি, কখনো এই ব্রেকফাস্টের পূর্বে এ বায়ান বসানো যাবে না, এটা ভুল ব্যবহার, রং, রং ইউজ। এটাকে বলতে হবে কারেক্টলি, যদি আমরা লিখি তাহলে হবে উই হ্যাভ ব্রেকফাস্ট এট 7 AM। কিন্তু দেখো, যখন বলা হবে উই হ্যাড গুড, উই হ্যাড, দেখো তোমার আরেকটা সেন্টেন্স আমরা দেখছি, ইনকারেক্ট একটা সেন্টেন্স দেখছি, উই হ্যাড গুড ব্রেকফাস্ট, কি কারা? আচ্ছা, ঠিক আছে, দেখছি। আচ্ছা, ইয়ে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমার